আমি আসমা খাতুন, প্রভাষক বাংলা, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রঘুনাথপুর, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আমাদের আজকের বিষয় বাংলা প্রথম পত্রে, একাদশ দ্বাদশ শ্রেণী বাংলা প্রথম পত্রে কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। আমরা কবিতাটি পড়ার আগে কবি সম্পর্কে কিছু জেনে নিই। মাইকেল মধুসূদন দত্তের জন্ম যশোরের কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামে। তার জন্ম 1824 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু 1873 খ্রিস্টাব্দে। তিনি বাংলা সাহিত্যে অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয় উপহার দিয়েছেন। তিনি তাকে বলা হয় যে বাংলা কবিতার উদ্গাতা। তিনি একে নিয়ে এসেছেন প্রহসন, মহাকাব্য, পত্রকাব্য, তারপরে তিনি বীরাঙ্গনা লিখেছেন, প্রজাঙ্গনা লিখেছেন, আর নাটক লিখেছেন যে কি বলে, তারপরে প্রহসন লিখেছেন। তিনি বীরাঙ্গনা কাব্যে 11টা বীর নারী তাদের প্রিয়তম পুরুষের কাছে যে পত্রগুলো লেখে সেগুলো তিনি কবিতা আকারে এবং চিঠি সেগুলো সে লিখেছেন। তাছাড়া বাংলা সাহিত্যের যে সবচেয়ে সেরা মহাকাব্য সেই বিভীষণের মেঘনাদ মহাকাব্য, সেটা তিনি রচনা করেছেন। তো ওই মেঘনাদ মহাকাব্যেরই একটি অন্তর্ভুক্ত একটি কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ। তো আমরা এখন বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি আলোচনা করব। প্রথম শুরুতে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ কষিল, রক্ষপুরে হায় তার উচিত কি তব, এ কাজ নিকষাসতি তোমার জননী। তো এই কবিতা, এই যে বিভীষণের প্রতি কবিতা, এই কবিতাটি পড়ার আগে এর কাহিনীটা একটু জেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে রামায়ণে মেঘনাদ কাব্যটি মহাকাব্য এবং রামায়ণে বর্ণিত যে কাহিনী, এই দুই কাহিনীর ভিতরে কিছু পার্থক্য আছে। সেটা হচ্ছে যে রামায়ণে সমস্ত দরদ ভালোবাসা সব কিছু রামের পক্ষে, আর মেঘনাদ মহাকাব্যে লেখকের সমস্ত দরদ ভালোবাসা রাবণের দিকে। রাবণ, মেঘনাদ, বীরবাহু এদের দিকে, যারা মানবিক বলে বলিয়ান। এখানে এরা রাক্ষস নয়, এরা যেন মানুষ। আর এখানে রামকে দেখানো হয়েছে হীন হিসাবে, নিচু হিসাবে, যেগুলো অন্যের সাহায্য নেয়, আর কি বিষয়টা। তো এই কবিতাটাই যেটুকু আছে সেটুকু হচ্ছে যে যখন বীরবাহু মারা যায় ওই যুদ্ধে, রাবণের যুদ্ধে বীরবাহু মারা যাওয়ার পরে মেঘনাদকে রাবণ যুদ্ধের দায়িত্ব দেয়। দায়িত্ব দিলে মেঘনাদ যুদ্ধ যাওয়ার আগে ও যজ্ঞাগারে যজ্ঞ করে অস্ত্রহীনভাবে। তো এমন সময় তাকে লক্ষণ আহ্বান করে যুদ্ধের জন্য। তো দরজার দিকে তাকিয়ে সে দেখে যে লক্ষণ দাঁড়িয়ে আছে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে, আর ওর পিছনে দাঁড়িয়ে আছে তারই চাচা বিভীষণ। তো তখন মেঘনাদের কাছে সব কিছু স্পষ্ট হয়ে যায়, সব কিছু বুঝতে পারে। তো তখন সে বিষাদের সাথে বলে যে এতক্ষণে
অরিন্দম কহিলা বিষাদে, অরিকে দমন করেছে, অর্থাৎ এখানে মেঘনা অরি তো শত্রু। তো বিষাদের সাথে মেঘনাথ বলল, কি বলল, জানিব কেমনে আসি লক্ষণ বসিল। আমি জানলাম কিভাবে এসে লক্ষণ এখানে প্রবেশ করলো। কারণ কি, যে এই লঙ্কাপুরী যেখানে রাবণের ছেলেরা তার ভাইরা থাকতো, সেই লঙ্কাপুরীটা শত শত সশস্ত্র প্রহরী পাহারা দিচ্ছিল। এখানে বাইরের শত্রু ঢোকার কোনো অবকাশ ছিল না। কিন্তু বলা হয় যে ঘরের শত্রু বিভীষণ, এই মেঘনাথের চাষা অর্থাৎ রাবণের ভাই বিভীষণ, সে ওই লক্ষণকে গোপন পথে লঙ্কাপুরীতে প্রবেশ করার সুযোগ করে দেয়। তো তখন মেঘনাথ কি বলে, যে জানিল কেমনে আসি লক্ষণ পশিল, যে জানলাম কিভাবে এসে, কেমনে আসে কিভাবে এসে লক্ষণ পশিল মানে প্রবেশ করলো রক্ষপুরে, রক্ষকুলের পুরী মানে লঙ্কা নগরীতে। হায় তাঁত, হায় চাষা, উচিত কি তব, তোমার কি একটা উচিত হয়েছে এই কাজ মানে লক্ষণকে এই লঙ্কাপুরীতে নিয়ে আসা। নিকষা সতী তোমার জননী, নিকষার মতো সতী সাথী নারী যে কিনা তোমার মা, জননী অর্থাৎ মা। সহোদর রক্ষশ্রেষ্ঠ, সহোদর মানে তোমার ভাই রাবণ, যে কিনা রক্ষকুলের শ্রেষ্ঠ, শুলি শম্ভুনি কুম্ভকর্ণ, আর মহাদেবের মতো তোমার আর এক ভাই কুম্ভকর্ণ, ভ্রাতৃ পুত্র বাসব বিজয়ী, আর তোমার ভাইয়ের ছেলে সে বাসবকে জয় করেছে। নিজ গৃহ পথ তার দেখাও তস করে, নিজের গৃহের পথ, নিজের বাড়ির পথ, ঘরের পথ তুমি তস্কর চোর তাকে দেখাও। চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে, যে এখানে লক্ষণের কথা বলা হয়, যে লক্ষণকে চোর বলে, তাকে তুমি এনে রাজার ঘরে বসালে, আর যে কিনা চণ্ডাল নিচু শ্রেণীর তাকে তুমি রাজার ঘরে নিয়ে আসলে। কিন্তু না হি বঞ্চিত না গুরুজন তুমি, কিন্তু না আমি তোমাকে কোনো বন্দনা করি নে, প্রার্থনা করি নে, কারণ তুমি আমার গুরুজন, পিতৃতুল্য, তুমি আমার পিতার তুল্য চাচা। ছাড়ো দ্বার যাব অস্ত্রাগার, তুমি দরজা ছাড়ো আমি অস্ত্রাগারে যাব। পাঠাইব রামানুজে সমন ভুবন, আমি রামানুজ মানে রামের মনুজ অর্থাৎ রামের ছোট ভাই লক্ষণ, তাকে আমি সমন ভবন মানে জমের বাড়ি পাঠাবো। সমন জম আর জমালয়, ভবন আলয়, জমের বাড়ি পাঠাবো। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব হবে, লঙ্কার এই কলঙ্ক আমি আজ ভেঙে দেব যুদ্ধের দ্বারা। উত্তর করিলা বিভীষণ বৃথায় সাধনা, তখন উত্তর দিল বিভীষণ যে তোমার এই সাধনা প্রচেষ্টা এ ব্যর্থ বৃথা। ধীমান রাঘব দাস আমি কি প্রকার, ধীমান জ্ঞানী রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব। আমি রামের দাস, আমি কিভাবে তার বিপক্ষে কাজ করব। রামকে কি বলছে, যে ধীমান সেই রাঘব মানে রঘু বংশের শ্রেষ্ঠ সন্তান অর্থাৎ রাম, তার বিপক্ষে আমি কিভাবে কাজ করব। রক্ষিতে অনুরোধ, তোমার এই অনুরোধ রাখার জন্যে সে তার ভাইয়ের ছেলে রাবণের ছেলে মেঘনাথকে কি বলে, যে ওই তোমার এই অনুরোধ রাখার জন্যে রামের বিপক্ষে, রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান যে তার বিপক্ষে আমি কিভাবে কাজ করব। উত্তরিলা কাতরি রাবণী, তখন উত্তর দিল কাতর স্বরে রাবণের ছেলে অর্থাৎ মেঘনাথ। হে পিতৃপ তব বাক্যে ইচ্ছি মরিবারে, হে পিতৃপ হে পিতার তুল্য তোমার কথায় আমার মরতে ইচ্ছে করছে।
রাঘবের দাস তুমি, তুমি রাঘবের দাস, তুমি রামের দাস, কেমনে ও মুখে আনিলে কথাটা? তোমার ওই মুখে চাষা তাঁত চাষা তুমি কিভাবে নিয়ে আসলে কহতা দাসেরে? মেঘনাথ নিজেকে দাস হিসাবে উল্লেখ করে বলছে যে এই দাসকে তুমি বলো যে তোমার মুখে ওই কথা কিভাবে আনলে। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, স্থাপন করলো বিধুরে মানে চাঁদকে, বিধি বিধাতা, নিশ্চল আকাশের বুকে, স্থানু নিশ্চল আকাশের বুকে। করি কি ভূতলে শশী যান গড়াগড়ি, সেই চাঁদ শশী সেই চাঁদ কি কখনো ধুলায় গড়াগড়ি যাওয়া যেতে পারে? যায় গড়াগড়ি। হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি, হে রক্ষকুলের সারথী রথচালক তুমি কিভাবে ভুললে? জনম তব কোন মহাকুলে, তোমার জন্ম কোন মহাকুলে, তুমি তা কিভাবে ভুলে যেতে পারলে, ভুলে গেলে? কে বা সে অধম রাম, সেই অধম রাম সে তোমার কে হয়, সে কে? স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, স্বচ্ছ জলাশয়ে পরিষ্কার জলাশয়ে রাজহাঁস খেলা করে, পঙ্কজ অর্থাৎ পদ্ম, পঙ্কজ কাননে পদ্মবনে, পদ্মবনে স্বচ্ছ পানিতে জলাশয়ে রাজহাঁস খেলা করে। যায় কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে, সে কি কখনো প্রভু ওই পঙ্কিল অর্থাৎ পাকযুক্ত মানে অর্ধমাক্ত ঘোলা পানি, ঘোলা পানিতে কি কখনো যেতে পারে? যে রাজহাঁস স্বচ্ছ সরোবরে স্বচ্ছ জলাশয়ে খেলা করে, সে কি কখনো ঘোলা পানির ওখানে যেতে পারে? যেখানে কি আছে শৈবাল দলের ধান, শৈবাল দল মানে শ্যাওলা, সেই যে পদ্মবনে স্বচ্ছ সরোবরে খেলা করে সে কি কখনো শৈবাল শ্যাওলা ঢাকা ঘোলা পানিতে যেতে পারে? মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সংভাসে শ্রীগণে মিত্রভাবে, মৃগেন্দ্র কেশরী অর্থাৎ কেশরযুক্ত ওই সিংহ সে কবে, বীর সিংহ সে কি কখনো শ্রীগাল অর্থাৎ শিয়াল, শিয়ালকে বন্ধু হিসাবে নেয়? মিত্র বন্ধু হবে অজ্ঞদাস বিজ্ঞতম তুমি। আমি মেঘনাথ নিজেকে কি বলছে যে অজ্ঞ, তুমি বিজ্ঞ, বিশেষণ আছে তুমি বিজ্ঞতম আর আমি অজ্ঞ। বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার স্মরণে, তোমার কোনো কিছু অজানা নয়, তুমি সব কিছু জানো। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নাহিলে বস্ত্রহীন যোধে কিসে সংগ্রামে, ওই অতি ক্ষুদ্র নর মানে পুরুষকে লক্ষণ, সুর মানে বীর, খুব নিম্নমানের বীর, ওই লক্ষণ না হলে বস্ত্রহীন কোনো যোদ্ধাকে সে কি যুদ্ধের জন্য আহ্বান করতে পারে, যুদ্ধের জন্য ডাকতে পারে? কহর মহারথী, এ কি মহারথী প্রথা? বলো রথ চালক এটা কি বীর, এটা কি বীরদের প্রথা হতে পারে? আমরা জানি যে যদি কোনো বীর যুদ্ধ করতে আসে আর প্রতিপক্ষ যদি অশ্বারোহী হয় সেও অশ্বারোহী হবে, সে যদি হাতি পিঠে সওয়ারি হয় এও তাই হবে, সে তার যদি কিছু না সে যে অস্ত্র নেবে এও সেই মানের অস্ত্র নেবে, আর যদি একজন অস্ত্রহীন হয় তাহলে মল্লযুদ্ধ হবে। এইটা একটা বীরদের প্রথা। কিন্তু এখানে লক্ষণ অস্ত্র শস্ত্রে সুসজ্জিত আর মেঘনাথ নিরস্ত্র অবস্থায় পূজারত। তো এই কারণে এই কথাগুলো মেঘনাথ বলে। নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে কথা, লঙ্কা নগরীতে এমন কোনো শিশু নেই যে কথা শুনে হাসবে না। ওই যে একটা বীর যে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে নিরস্ত্র
অস্ত্র কাউকে যুদ্ধে আহ্বান করছে। এই কথা শুনে হাসবে না এমন কোনো শিশু নেই লঙ্কা নগরীতে। ছাড়ব পথ আসিব ফিরিয়া এখনই দেখিবাজি কোন দেব বলে বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমতি। তুমি পথ ছাড়ো, আমি এখনই যাব এবং অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে ফিরে আসবো এবং দেখবো যে কোন দেবতার বলে বলিয়ান হয়ে এই সৌমিত্রী মানে সুমিত্রার ছেলে অর্থাৎ লক্ষণ, সে কোন দেবতার বলে বলিয়ান হয়ে আমার সঙ্গে পারে এবং বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমার কিভাবে সে আমাকে করতে পারে। সুমিত্রার ছেলে দেব দৈত্য নর রণে সচক্ষে দেখেছে রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসে। দেবতা দৈত্য পুরুষ রণক্ষেত্রে নিজের চোখে দেখেছে এই যে মেঘনাদের বীরত্ব, তার শ্রেষ্ঠত্ব, তার ওই যুদ্ধ। কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে, সে কি দেখে রামের মতো একটা দুর্বল মানুষকে ভয় করবে। নিকুম্ভিলার যজ্ঞাগারে প্রবলভে প্রসিদ্ধ দম্ভি আজ্ঞা করো দাসের শাস্তি নরাধামে। নিকুম্ভিলার যজ্ঞাগার যেখানে অগ্নিদেবের পূজা করা হয়, সেখানে মেঘনাদ পূজারত অবস্থায় ছিল, সেখানে ওই যে প্রগল্ভে বসিল দম্ভি, দম্ভি হিসাবে বলছে লক্ষণকে, যে ওখানে প্রবেশ করলো, হুকুম করো আদেশ দেও আমি তার উপযুক্ত শাস্তি দিই, শাস্তি নরাধমকে আমি নরের অধমতাকে আমি শাস্তি দিই। তব জন্মপুরে যেখানে তুমি জন্মগ্রহণ করেছ তার চাচা পদার্পণ করে বনবাসী, যেখানে কিনা বনবাসী বলে কাকে, লক্ষণ রাম লক্ষণকে, এখানে লক্ষণকে, যে তাকে বনবাসীকে আমি উপযুক্ত শাস্তি দেব। হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত, হে বিধাত নন্দন কানন মানে স্বর্গীয় উদ্যান, বন বাগান কি যেগুলো নিজে থেকে গড়ে ওঠে, আর উদ্যান যাকে সাজানো হয়, তো এই স্বর্গীয় উদ্যানে কিনা ওই দুরাচার দত্ত ওই লক্ষণ কিনা প্রবেশ করে। প্রফুল্ল কমলে কীটবাস তহতাৎ সহিব কেমনে হেন অপমান আমি। প্রফুল্ল মানে প্রস্ফুটিত, কমলে মানে পদ্মে, প্রস্ফুটিত কমলে এ কীটের অবস্থান যেমন বেমানান, এই লঙ্কা নগরীতে সুসজ্জিত লঙ্কা নগরীতে লক্ষণের উপস্থিতিও সেরকমই বেমানান। আমি কিভাবে সহ্য করবো এই অপমান, তোমার ভাইয়ের ছেলে হয়ে সহিব কেমনে হেন অপমান আমি, ভ্রাতৃ পুত্র তব তোমার ভাইয়ের ছেলে হয়ে আমি কিভাবে এই অপমান সহ্য করবো। আর তুমিও হে রক্ষমণি সহিষ্য কেমনে, আর তুমিও রক্ষকুলের মণি, তুমি কিভাবে এটা সহ্য করছো। এই কথা মেঘনাদ বিভীষণকে বলছে। মহামন্ত্র বলে যথা নম্রশীল ফণি মলিন বদন লাজে। মহামন্ত্র মানে মন্ত্রপুত সাপ যেমন মাথা নত করে নেয়, তেমনি যে মুখটা মলিন লজ্জায়। উত্তর লীলারথী তখন উত্তর দিল বিভীষণ, রাবণ অনুজ মানে রাবণের অনুজ অর্থাৎ রাবণের ছোট ভাই অর্থাৎ বিভীষণ লক্ষ্মী রাবণ আত্মজিৎ লক্ষ্য করে কাকে, রাবণের আত্মজ মানে ছেলে, রাবণের ছেলে এখানে মেঘনাদকে। নহি দোষী আমি বৎস বৃথা ভৎস নয়, তুমি আমি কোনো দোষী না, তুমি বৃথায় আমাকে তিরস্কার করছো, ভৎসনা করছো। নিজ কর্মদোষে হাই মজাইলা একান কনক লঙ্কা রাজা মজিলা বনি। নিজের কর্মের দোষে কনক মানে সোনা, স্বর্ণ, সোনার লঙ্কা, স্বর্ণ লঙ্কা কি করলো, এ কনক নষ্ট করলো, মজিলা নষ্ট করলো, নিজেও মজিলা বনি নিজেও নষ্ট হলো, তো আর ওই স্বর্ণ লঙ্কাকেও নষ্ট করলো। বিরত সতত পাপে দেবকুল এবে পাপপূর্ণ লঙ্কাপুরী, সবসময় দেবকুল পাপ থেকে মুক্ত, কিন্তু এখন এই লঙ্কাপুরী পাপে পরিপূর্ণ হয়ে গেছে।
প্রলয়ে যেমনটি বসুধা ডুবিছে এ লঙ্কা এ কাল সলিলে। প্রলয়ে যেমন ওই পৃথিবীর অবস্থা হয়, এই তেমনি এ লঙ্কা পুরী কাল সলিলে, কালের পানিতে ডুবে যাচ্ছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ীতে আমি। সেই কারণে বিভীষণ আত্মপক্ষ সমর্থনের জন্য কি বললো, যে সেই কারণে আমি রাঘব মানে রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান রামের পায়ে আশ্রয় নিয়েছি। পরদোষে কে চাহে মরিতে, পরের দোষে কে মরতে চায়? রুশিলা পরের দোষে কে নষ্ট হতে চায়? রুশিলা বাসব ত্রাস গম্ভীরে যেমতি নিশীথে অমরে মন্ত্রে জীবতেন প্রকোপে। তখন খুব মানে জোরে রুশে উঠল কে? বাসবের ত্রাস অর্থাৎ মেঘনাথ বলল কি, কেমনভাবে মেঘের গর্জনের মতো বললো যে বীরেন্দ্র মোদী ধর্মপদগামী হে রাক্ষস রাজার বিখ্যাত জগতে তুমি ধর্মপদগামী, তুমি এই বিখ্যাত এই জগতে রাক্ষস রাজের রাবণের ছোট ভাই কোন ধর্মমতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। যে তুমি কোন ধর্মমতে এই দাসকে মানে মেঘনাথকে তুমি বলো আমি শুনি যে জাতিত্ব জ্ঞাতিত্ব জাতির জ্ঞাতিত্ব, জ্ঞাতির প্রতি জ্ঞাতিত্ব যে মমত্ব, ভ্রাতৃত্ব ভাইয়ের প্রতি ভাইয়ের যে বোধ, ভ্রাতৃত্ববোধ আর জাতীয়তা এই সকলকে তুমি জলে অঞ্জলি দিলে, অর্থাৎ নষ্ট করে তুমি এই নিজের পক্ষ ত্যাগ করে পরের পক্ষে গেলে, এগুলো জলাঞ্জলি দিলে। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর স্বজন। শাস্ত্রে বলে যে যদি নিজের জন গুণহীন হয় আর পরজন যদি গুণবান হয়, তো ওই গুণবানকে পরিত্যাগ করতে হয় আর নিজের জনকে গ্রহণ করতে হয়, কারণ পর সবসময় পরই। নির্গুণ স্বজন শ্রেয় পর স্বজন, সেই নির্গুণ স্বজনই সবসময় শ্রেয়, পর সবসময় পরই থেকে যায়। এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখলে? তুমি এই যে নিজের পক্ষ ত্যাগ করে অন্য পক্ষে যোগ দিলে, এটা তুমি কোথায় শিখলে? কিন্তু বৃথা গঞ্জিত মায়ান সহবাসে হে পিতৃব বর্বরতা কেন না শিখিবে, গতি যার নিচু সহ নিচু সে দুর্মতি। কিন্তু কি যে এ শিক্ষা এ রক্ষবা তুমি কোথায় শিখছে, শিক্ষা তুমি কোথায় পেয়েছো? তারপর আবার নিজে কি বলছে যে কিন্তু বৃথা গঞ্জিত হয়, তোমার আমি বৃথাই ভৎসনা করি, কারণ এই যে সহবাস একত্রে বসবাস ওই কাদের সাথে? রাম লক্ষ্মণের সাথে। এই কারণে হে পিতৃব্য হে পিতা তুল্য চাচা এই বর্বরতা তুমি কেন শিখবা না? এই জন্যই তুমি শিখেছো। গতি যার নিচু সহ নিচু সে দুর্মতি, যার গতি নিচের দিকে গেছে সে দুর্মতি। তো এখানে এই মাইকেল মধুসূদনের এই মেঘনাথ বধের অন্তর্গত বিভীষণের প্রতি মেঘনাথটা এই পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হয়েছে এই জন্য যে এখানে জাতীয় জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতীয়তা এটাকে সবচেয়ে বড় করে তোলা হয়েছে। দেশের প্রতি দেশের যে ভালোবাসা, জাতির প্রতি যে ভালোবাসা, ভাইয়ের প্রতি যে ভালোবাসা, এটা অনেক বড়। তাই লেখকের এই কবিতায় লেখকের সমস্ত দরদ ভালোবাসা মেঘনাদের প্রতি, রাবণের প্রতি, বিবাহু এই পক্ষের প্রতি, আর সমস্ত ঘৃণা বিভীষণের প্রতি যে তার সব জাতীয়তা, তার জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব সব কিছু জলাঞ্জলি দিয়ে সে বাইরের শত্রুকে ঘরে নিয়ে আসে, তাদের প্রতি ঘৃণা প্রকাশ করা হয়েছে। তো এই যে মাইকেল মধুসূদন দত্ত তিনি এত সুন্দর করে কবিতাটা লিখছেন, এবং এর আগে মধ্যযুগে যেখানে এইসবগুলো তেমন ছিল না, সেখানে দেশত্ববোধ, ভ্রাতৃত্ববোধ বা জাতীয়তাটা ফুটে ওঠেনি, কিন্তু এই প্রথমবারের মতো মাইকেল মধুসূদনের এই কাব্যে
সুস্থ থেকো, ভালো থেকো, এই বলে আজকের মতো অনলাইন ক্লাস এখানেই শেষ করছি।